কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে আসলে কি কি মেসেজ দিয়েছেন এবং আসলে জাতির উদ্দেশ্যে আসলে কি তথ্য নিয়ে এসেছিলেন হাদির বিষয়ে আমরা একটু জানবো আপনার কাছে। অমিত হাসান রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি যুগান্তর লাইভে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সংক্ষিপ্ত এবং জরুরি এক ভাষণে তিনি আসলে কি বুঝাতে চেয়েছেন, কি মেসেজ দিয়েছেন হাদির উদ্দেশ্যে, হাদির মৃত্যুতে? একদিনের কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, অর্থাৎ শনিবার একদিন রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ, সেই শোক কিন্তু ঘোষণা করা হয়েছে। একই সাথে কিন্তু হাদির এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, যাদের নাম আসবে, প্রত্যেকের কিন্তু বিচারের আওতায় আনার কথা বলেছেন। সেই সাথে কিন্তু কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না, কোনো সুযোগ নেই, সেই কথাই কিন্তু বলেছেন। সেই হুঙ্কারই দিয়েছেন এক প্রকার যে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন এর বিচার কঠোর হাতে দমন করা হবে, সেই কথা কিন্তু বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে কিন্তু দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন কিন্তু যে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেই কথা কিন্তু জানিয়েছেন। তিনি ধৈর্যের কথা বলেছেন। আপনারা জানি যে ইতিমধ্যে তার মৃত্যুকে আসলে স্বাভাবিকভাবে তাকে যারা পছন্দ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু তার পছন্দের বা তার ভক্তের লোক সংখ্যার কিন্তু অভাব নেই। ইতিমধ্যে রাজপথ কিন্তু উত্তাল রয়েছে, শাহবাগ সহ আশেপাশের সকল অঞ্চল, এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাকে নিয়ে কিন্তু বিবৃতি দিয়েছেন, কড়া বিবৃতি দিয়েছেন অনেকে, এবং তার মৃত্যুটাকে তারা আসলে বলতে চেয়েছেন যে তার এই মৃত্যুর মধ্য দিয়ে সরকারের চরম একটা ব্যর্থতার একটা কথাও বলতে চেয়েছেন অনেকে। এখন সব মিলে আসলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আসলে অবনতি ঘটতে পারে কিনা, এই কারণে কি আসলে তিনি মানুষকে ধৈর্যের কথা বলেছেন? আসলে ধৈর্যটা কেন বলেছেন? যেহেতু ফখরুল, আপনি খেয়াল করেছেন কিনা বক্তব্যের সময় কিন্তু শহীদ হিসেবে এই যে ওসমান হাদি, তাকে কিন্তু শহীদ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন। এবং সেই সাথে কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের সম্মুখসারিক যোদ্ধা ছিলেন, আমরা আগের লাইভগুলোতে বলছিলাম কিন্তু ঠিক কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিয়ে বক্তব্য দিতে পারেন সেটা নিয়েও কিন্তু আলোচনা করছিলাম। সেইখানে কিন্তু বলেছি যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের কথাও কিন্তু আসতে পারে, রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয় আসতে পারে। ঠিক সেই বিষয়গুলোই কিন্তু তিনি বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যেটা বললেন যে ধৈর্য ধরার কথা কেন বলা হচ্ছে সাধারণ মানুষগুলোকে, দেশবাসীকে কেন বলা হচ্ছে, দেখুন এই ধরনের একটা পাবলিক ফিগার, যদি ওসমান হাদির মতো একটা ফিগারকে এরকমভাবে মেরে ফেলা হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ উগরে উঠবে। আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, বাংলা মোটর এলাকায় কিন্তু এক প্রকার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ কিন্তু যারা তার অনুসারী ছিল, ভক্ত ছিল, তার দলের সমর্থক ছিল, তারা কিন্তু রাস্তায় বের হয়ে চলে এসেছেন। ফখরুল, এইখান থেকে যে কোনো কিছু বিশৃঙ্খলা তৈরি হতে পারে, যে কোনো কিছু ঘটে যেতে পারে, কিন্তু সেই পরিস্থিতি যেন না হয়, নিরাপত্তা পরিস্থিতি যেন অবনতির দিকে না যায়, সেজন্যই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বোচ্চ বিচারের আশ্বাস কিন্তু দিয়েছেন। সেই সাথে কিন্তু ধৈর্য ধরার আশ্বাস কিন্তু এই কারণে, আহ্বান কিন্তু এই কারণেই জানিয়েছেন যেন অপ্রীতিকর কোনো ঘটনা যেন কেউ না ঘটিয়ে ফেলতে পারে। এবং সেই সাথে এই ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে যে বিক্ষোভ মিছিল থেকে যেন অন্য কেউ সুবিধা না নিতে পারে, অন্য কেউ যেন এই বিক্ষোভটাকে বা এই মানুষের শোকটাকে যেন অন্য কোনো দিকে ডাইভার্ট না করে ফেলতে পারে, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার কথাও কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। ঠিকই বলেছেন। আসলে এই ধরনের ক্ষোভগুলো অনেকটা এমন ভাবে আসলে ক্ষোভগুলো মানুষের প্রকাশ পায়, সেখানে আসলে মানুষের অনেক সময় স্বাভাবিক জ্ঞানটুকু থাকে না। কারণ অনেক সময় কারণ একটা প্রিয় মানুষ, তাদের পছন্দের একজন মানুষকে তারা আসলে হারিয়ে ফেলেছেন, যার কারণে আসলে এই মুহূর্তে তারা আসলে শোকাহত হয়ে অনেক কিছু হতে পারে, যার কারণে হয়তো তিনি ধৈর্যের কথা বলেছেন। আপনার কাছে আপনি একটু আগে বলেছিলেন যে ওসমান হাদিকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা। আসলে রাষ্ট্রীয়ভাবে একজন দেশের প্রধান অভিভাবক, যিনি আসলে প্রধান উপদেষ্টা, যিনি প্রধান নির্বাহী এই মুহূর্তে, তার মুখ থেকে একজন জুলাই অভ্যুত্থানের একজন নায়ককে বলা চলে যে তার হত্যাকে তাকে আসলে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন, এই বিষয়টা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, ওসমান হাদি কিন্তু ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে মারা যাননি, তাকে গুলি করা হয়েছে সম্পত্তির লোভে না, কোনো কারণে না, একমাত্র তিনি দেশের হয়ে কথা বলছিলেন। তিনি যে দেশের হয়ে কথা বলছিলেন এটাই আসলে কাল হয়ে দাঁড়িয়েছে। তাকে হত্যা করা হয়েছে যেহেতু দেশের জন্য লড়ছিলেন, দেশের হয়ে কথা বলছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখসারিক যোদ্ধা ছিলেন একজন, এজন্যই তাকে হত্যা করা হয়েছে। এজন্যই কিন্তু খুব সহজেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাকে অভিহিত করেছেন শহীদ হিসেবে।
এই কথা কিন্তু একই সাথে রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়টা কিন্তু যে কেউ মারা গেলেও কিন্তু হয় না, স্বাভাবিকভাবে বলা হয়। ওসমান হাদি কিন্তু সরকারের কোনো বড় ব্যক্তিবর্গ না, কোনো উচ্চপদস্থ কর্মকর্তা না, কোনো রাজনৈতিক দলের এমপি মন্ত্রী না, এখন পর্যন্ত কোনো উপদেষ্টাও না, একজন ফেসিবাদ বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে কিন্তু তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করবে, এটা কিন্তু মানুষের প্রত্যাশা ছিল, যারা ভক্ত অনুরাগী আছেন যারা, তাদের প্রত্যাশা ছিল। সরকার সেই কাজটি কিন্তু করেছেন জরুরি মুহূর্তে কিন্তু এরা জাতির উদ্দেশ্যে ভাষণে। আমরা একটু পিছনে ফিরে যেতে চাই, যেমন ওসমান হাদির মৃত্যুটাকে সরকার যেভাবে মানে গুরুত্বের সঙ্গে দেখছে এবং তার উপর যে হামলাটাকে সরকার যেভাবে গুরুত্বের সঙ্গে দেখেছে, কিন্তু এই সমালোচনাটুকু হয় যে জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখসারী যোদ্ধা কিংবা ফ্যাসিবাদ বিরোধী একজন বলিষ্ঠ কণ্ঠস্বর কিংবা আধিপত্য বিরোধী একটা কণ্ঠস্বর, সেই ব্যক্তিটাকে সরকার আসলে তার আসলে সরকার আগে থেকে কেন হাদিকে আসলে মূল্যায়ন করতে পারে না, কিংবা হাদির নিরাপত্তাটা আসলে কেন সরকার দিতে পারে না? কি আসলে সরকারের ব্যর্থতা, নাকি হাদি আসলে সরকারের কাছে কোনো সহায়তা চাননি? আসলে আপনার কাছে কি মনে হয়? দেখেন, আমরা গণমাধ্যমে আমাদের যুগান্তরেই কিন্তু একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি এবং ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, তাদের কিন্তু এই ধরনের হুমকি পেয়ে আসছিলেন। তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছিল, হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বা নানান ধরনের হয়রানির হুমকি দেওয়া হচ্ছিল। সেই সময় কিন্তু এই নিরাপত্তার বিষয়টি সামনে আসে, বলা হচ্ছিল তাদের এই বিষয়গুলো কিন্তু রয়েছে, তাদের নিরাপত্তার ঝুঁকিগুলো কিন্তু রয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কিনা, যেহেতু প্রশাসনের কর্মকর্তারা বলছেন যে তাদের কাছে এই ধরনের কোনো মেসেজ ছিল না, তো তারপরে আসলেই তারা এরকম প্রয়োজন অনুভব করেছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। ওসমান হাদি যেটা বলার চেষ্টা করেছেন বা মৃত্যুর আগে বলে গিয়েছেন, তিনি স্বাভাবিক সাধারণ মানুষের মতোই আসলে বাঁচতে চান, চলতে চান, আলাদা প্রোটোকল নিয়ে আসলে চলতে চান না। তাকে কিন্তু বারংবার সতর্ক করা হয়েছিল, তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন বিভিন্ন দল থেকে সতর্ক করা হয়েছিল যে তার উপর হামলা হতে পারে। তিনি নিজেও বলেছেন 30 বারের উপরে তার বিভিন্ন নম্বর থেকে ফোন এসেছে এবং মেসেজ এসেছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তার বোন, মা, স্ত্রী, তাদেরকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু এই নিরাপত্তার বিষয় নিয়ে তিনি খুব বেশি একটু শঙ্কিত ছিলেন না, যে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েই, তার বিভিন্ন কথাই কিন্তু আমরা শুনতে পাই যে মৃত্যুকে বরণ করে নিয়েই তিনি রাজপথে নেমে গিয়েছেন, বুলেট ছাড়া তাকে কেউ থামাতে পারবে না, সেই কথা কিন্তু বলেছেন। ঠিকই সেই একটি বুলেট থামিয়ে দিল তার এই হয়ে গেছে গোটা বাংলাদেশ।